নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আমি আজকে যে টপিকটা নিয়ে বলছি তো সত্যিই আমার জীবনে সেইটাই ঘটে চলেছে। আমার মা বলতো যে জানিস তো, আমার বাবা বলতো মানে আমার বাবা বলতে আমার মায়ের বাবা আর কি, আমার মায়ের মুখে এই মা বলতো যে আমার বাবা বলতো যে মিসফরচুন নেভার কামস অ্যালন। কোনো দিনই দুর্ভাগ্য একা আসে না, তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসে। তো এটা যখন যার জীবনে ঘটে না, সেই তখন বুঝতে পারে। তো এখন আমাদের পুরো ফ্যামিলিটার কেউ বলতে পারবে না যে আমরা ভালো আছি। একটা মানুষকে কেন্দ্র করে কতগুলো মানুষ যে খারাপ হয়ে যেতে পারে, খারাপ থাকতে পারে, খারাপ সময়ের সম্মুখীন হতে পারে, তো আমরাই বোধহয় সেটা দেখছি। আর আমাদের মায়া দয়া ভালোবাসা আছে বলেই আমরা এই দিনটাকে দেখছি। যাদের মধ্যে এগুলো নেই তারা কিন্তু উপলব্ধি করতে পারবে না, তাদের বলাটাই বৃথা, বেকার। তো মা যে বলতো আমি এখন ঠিক দেখছি যে যেখানেই যাচ্ছি সেখান থেকেই যদি দুর্ভাগ্যের একটা বার্তা বয়ে আসে তো সেটা খুব খারাপ লাগে। কেন এই কথাগুলো বললাম দেখতে পাবেন। এত কাজকর্ম সেরে, সংসারের কাজকর্ম সমস্তটাই সেরে আমি জামা কাপড় টাপড় সমস্তই রোদে দিয়ে গেলাম আশ্রমে। কিন্তু সেখানে যা ঘটলো সেটা আজকে পাঠ হয়নি। এমনই হচ্ছে, আবার যেদিকে হয়তো কোনো একটা কাজ রেখেছি সেটা এমন একটা সিচুয়েশন হলো যে সেই কাজটা করা গেল না। আমাদের প্রত্যেককে বলতে আমাদের প্রত্যেকটা বোনের, ইভেন কি এই দাদার সংসারেও এমন একটা সময় চলছে যে কয়েক মিনিট কয়েক সেকেন্ডের মধ্যে পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। ভাগ্য যে কোথায় নিয়ে দাঁড় করাবে আর ভাগ্য কোন দিকে যাচ্ছে সেটা বলা খুব মুশকিল। এখন আমাদের এতটাই খারাপ সময় যে সব দিক থেকেই সময় খারাপ যাচ্ছে। দেখা যাচ্ছে যে আমরা যেদিকেই ধরতে যাচ্ছি ভালো জিনিসটাকে খড়কুটোর মতো সেটা যেন ভেসে যাচ্ছে। তো কী আর করব, সময়, কপাল, ভাগ্য সব কিছুকে মেনে নিয়েই তো চলতে হবে। তো খারাপ সময় এসছে যখন, সেই খারাপ সময়টা আমি মনে করি দাঁতে দাঁত চেপে তার সঙ্গে যুদ্ধ করে যেতে হবে। তো তাই যুদ্ধ করবার জন্য সিদ্ধান্ত নিলাম যে যুদ্ধ করতেই হবে। তো আমার থেকে আমার মনে হয় আমার ফ্যামিলির দাদা আর দিদিদের যুদ্ধটা আরও বেশি। কারণ যেহেতু আমার কোলে ছোট বাচ্চা, সেহেতু আমি কিন্তু সব সময় সব জায়গায় যেতে পারছি না, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। যা কিছু লড়া সব কিন্তু ওরাই লড়ছে। সকালবেলা উঠে আমি সংসারের যাবতীয় যা কিছু আছে কাজ, যেমন আমার কাচাটা রোজই থাকে, বাসন মাজাটাও রোজই থাকে, ঘর পরিষ্কার করা সবই থাকে। তো তার মধ্যেও হয়ে গেছে। আর দিব্য খুব তাড়াতাড়ি উঠে পড়েছে, আজকে একা একাই উঠেছে, ওকে ডাকিনি। তো ও উঠে পড়েছে যখন, ওকে দাঁত টাত মাজিয়ে দিয়েছি। আর এখন ওয়েদারটা এত খারাপ, ওর এত কাশি হয়েছে, সকালের দিকটা কুয়াশা পড়েছে, এত ঠান্ডা ঠান্ডা লাগছে যে এই ঠান্ডাটায় যদি কেউ বেশি গরম দেখায় তো তার গরমটা ঠান্ডাটা ধরে যাচ্ছে। যেমন দিব্যর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত কাশছে যে ও দম রাখতে পারছে না। তো কী করব, ওকে আমি সব ঠান্ডার জামা কাপড় পরিয়ে দিয়েছি, আর একটা পেস্ট্রি ছিল ঘরে, সেই পেস্ট্রিটা ওকে খেতে দিয়ে দিয়েছি। এরপরে আমি তৈরি হয়ে বেরিয়ে পড়লাম আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। কি কুয়াশা পড়েছে, চারিদিকে অন্ধকার হয়ে আছে, পুরো পুরো ধোঁয়া হয়ে আছে। এর মধ্যেই আমাকে গায়ে শালটা দিতে দেখে অনেকেই যেন একটু অবাক দৃষ্টিতে তাকাচ্ছে। কিন্তু অবাক দৃষ্টিতে তাকালে আমার কিচ্ছু করার নেই। একে সময় খারাপ যাচ্ছে, এর ওপর যদি আমি পড়ে যাই
তাহলে আর আমাকে দেখতে হবে না, দুঃখের সীমা থাকবে না। তো যাদের গরম আছে তারা গরমে থাকুক, আমার ঠান্ডা, আমি ঠান্ডাতেই থাকি। তো এবার আমি আশ্রমের ভিতরে চলে এলাম। কেমন দুর্ভাগ্য দেখুন, আজকে আশ্রমে কাকু আসেনি, আজকে আমাদের আশ্রমে গীতা পাঠ হচ্ছে না। জায়গাটা পুরো ফাঁকা। আমার দেখে বুকটার ভেতরে যেন হা হা করে উঠল, যে এত সুন্দর জিনিস আমরা শুনতে আসি, একটা কি বলবো, বিশাল বড় আমার যেন ক্র্যাচ, একটা ভরসা, একটা যেন অবলম্বন। তো সেই জায়গাটা যখন নেই, কেউ নেই, ফাঁকা, বাইরে থেকে আসি যখন কাকুর গলা শুনতে পাই, মনটা আনন্দে ভরে থাকে। আর দেখলাম যে কেউ নেই এখানে, ফাঁকা, খুব কষ্ট লাগছিল। মায়ের জন্য ফুল এনেছিলাম, দিয়ে দিলাম। আমাদের হরিওমের জন্য যে মালাটা এনেছিলাম, আমার মায়েরই ওইটা কাজ ছিল, মা তো নেই, তাই সেই জায়গাটা আমিই পূরণ করলাম। এবার করে কি করলাম, যে ফিরে আসবো, তাই এক জব করে বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে দেখলাম দাদা সমস্ত রান্না বান্না করে দিয়ে আর মায়ের জন্য জামা কাপড় নিয়ে যাচ্ছে, কারণ আজকে বলেছে যে 4 নং থেকে ইএসআইতে ফিরিয়ে দেবে। তো যাই হোক, ওখানে ট্রান্সফার করবে যখন, বৌদি তো একা পারবে না, আর একটা লোককেও লাগবে। দাদা গেল, আর এই দেখুন এইদিকে সমস্ত ও রান্না করে দিয়ে গেছে, ভাত, ডাল, ডিম ভাজা না, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, তারপরে আলু ভাতে, সমস্তটাই করে দিয়ে গেছে। ওর দুটো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারপরে মাছের তরকারি, ওরা ফিরে এসে খাবে, আবার ওরা 2বার 3বার খাবে, একবার স্কুলে যাওয়ার আগে, পরে বা পড়তে যাওয়ার আগে, এই রকমভাবে ওর ঠিক হিসেব করে রান্না করা থাকে। তো এবার খাওয়ার জন্য নন্তু আমাকে বলল যে আমাকে একটু ভাত বেড়ে দেবে, আমি খাবো। আমি বললাম অবশ্যই দেব। তো রান্নাটা যখন এত বড় কাজটা ও করে দিয়ে গেছে, আর ওদের একটু খেতে দেবো, এ আর এমন কি বড় কাজ, আর এটা তো আমার উচিতও করাটা। তো আমি একটু ভাত আর তার উপর ডাল দিয়ে দিলাম, একটা আলু ভাতে দিয়ে দিলাম, ডিম সেদ্ধ আর দুটো বেগুন ভাজা দিয়ে দিলাম। ও বেগুন ভাজা এমনিতে খায় না, কিন্তু যেহেতু গরম হয়েছে আর বেগুন ভাজার গন্ধটাও খুব ভালো উঠছিল বলে ও খাবে বলে আমাকে বলল যে আমাকে বেগুন ভাজাও দাও। তা আমি দিয়ে দিলাম। তো এবারও খেতে শুরু করবে, খাবে আস্তে আস্তে। আমার যেন মনে হয় যে ওর মা বাবা এত দৌড়োদৌড়ি করছে, কার জন্য করছে, তার একজন শাশুড়ির জন্য আর একজন মায়ের জন্য। আর এই দুজন অসহায় শিশু বসে আছে যে কখন ওদের দুটো ভাত বেড়ে দেবো, তাই খাবে বলে। তো এই শিশুগুলোকে আমি যদি না করি, এটাও তো আমি আমার কর্তব্য থেকে বিচ্যুত হব। তাই জন্য ওদেরও হয়তো খারাপ সময় চলছে, মা বাবাকে ঠিক সময়ে কাছে পাচ্ছে না। পিসি আমার সঙ্গে তো আর সেভাবে আন্তরিকতা নেই, তাই হয়তো আন্তরিকভাবে মিশতে পারছে না আমার সাথে। কিন্তু যাই হোক, তবুও আমারই একটা দায়িত্বে আছে। তারপর খেয়ে দিয়ে ওর বাবা বলেছে যে দোকানে বলে রেখেছে ওকে, চুল, ওদের চুল কাটাবার কথা। তো ওরা দুজনে মিলে চলে গেল। ও এ তো নন্তু তো সাইকেল চালাতে পারে, ও সাইকেল চালিয়ে চলে গেল, আর পুটু ওর পিছনে বসলো, বসে দুজনে মিলে একসাথে চলে গেল। ওরা ওদের মতো চলে যাওয়ার পর আমি দিব্যসোনাকে লেখাতে বসালাম, কারণ ওরও তো পড়াশুনোটা ফাঁক থেকে যাচ্ছে, অনেক ফাঁক থেকে যাচ্ছে। যেভাবে ওকে পড়ানো দরকার, যেভাবে সময় দেওয়া দরকার, সেভাবে কিন্তু আমি দিতে পারছি না। তো ওকে আমি পড়াতে বসলাম, এরপর ওকে চান টান করিয়ে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। ওর যেরকম রুটিন রোজের, ওই রকমই চলবে। তো আমি করে ওকে লিখতে বললাম। আর দেখুন, ও তো লিখতে পারে না সেভাবে, কিন্তু এই অ আটা এর ওপর দিয়ে হাত বোলাচ্ছে, ভালোই হয়েছে, খারাপ কিছু হয়নি। একটু আধটু ভুল করছে, কিন্তু সেটা পরবর্তীকালে আবার প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। তো এইভাবে ওকে আমি অনেকক্ষণ পড়াতে শুরু করলাম। তারপর আর বিকেলবেলাটা আমি কিছু করিনি, ব্লগ আর কিছু করিনি, আমি ভিডিও তুলিনি। হঠাৎ করে বৌদি ফোন করে বলছে যে ইএসআইতে গিয়েছিল দাদা ট্রান্সফার করাবে বলে।
হঠাৎ করে এমন মাথা ঘুরে গেছে যে মাথা ঘোরার টানে প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে। এবার ও এদিকে দাদাকে সামলাবে না ওইদিকে মাকে সামলাবে, মাকেও ট্রান্সফার করবে, সেখানেও লোকের দরকার। এত কষ্ট, এত কি বলবো, যে আমি বাড়িতে বেরোতে পারছি না। ছর্দিকে ফোন করেছে, ছর্দি না খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে ও ওপরে মামনির দিকটা সামলাচ্ছে, আর দাদাকে পাড়ার লোককে ফোন করলো। দাদার দুজন বন্ধু সবাই এসে বাড়িতে দিয়ে গেল। আর হসপিটালে অনেকক্ষণ ভর্তি রেখেছিল, ইঞ্জেকশন দিয়ে তারপরে দাদাকে ছাড়লো। বললে বিশ্বাস করবেন না, ও যে এসেছে ওইভাবে আমি ওর ভিডিও তুলতে ভুলেই গেছি প্রায়। এত জ্বর, রাত্রির 2:30 পর্যন্ত আমরা বসে বসে মাথায় জলপট্টি দিয়েছি। এই যে বৌদি পায়ে তেল মাখাতে মাখাতে ঘুমিয়ে পড়েছে, কারণ ফিরেছে তো অনেক রাতে, 12:30 হবে মাকে ট্রান্সফার করে। আর দাদা এইভাবে জ্বরে পড়ে আছে। তাহলে বলুন তো, সত্যিই কি আমাদের সময়টা ভালো যাচ্ছে? সত্যিই আমি যেটা বলেছি সেটাই ঠিক, মিসফরচুন নেভার কামস অ্যালোন। এত জ্বর যে ওকে আমি দুধ গরম করে দিলাম, বিস্কুট দিলাম, সেটাও খেতে পারলো না, না বলে দিল। এই যে বৌদি এনেছে সমস্ত হসপিটালের জামা কাপড়, ব্যাগ, মামনির যা যা লেগেছে সব কিছু রেখেছে। এগুলো কালকের জন্য আমি কাচবো, কারণ এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান সবার মঙ্গল করুন।